সময়ের বাকি চ্যানেলে আপনাদের স্বাগত। কিছু গল্প কি সত্যিই শেষ হয়, নাকি তারা শুধু সময়ের আড়ালে লুকিয়ে থাকে এক নতুন ভোরের অপেক্ষায়? কিছু ক্ষত কি সারে, নাকি সেই ক্ষতগুলোই আমাদের নতুন করে বাঁচতে শেখায়? আমাদের আজকের গল্পের নায়িকা অনুসূয়া, যে তার শান্ত নির্জন জীবনটাকেই নিজের একমাত্র সঙ্গী বলে মেনে নিয়েছে। বহু বছর আগে ভেঙে যাওয়া একটা সম্পর্কের স্মৃতি সে সযত্নে আড়াল করে রেখেছে। কিন্তু সময়ের এক অদ্ভুত বাঁকে এক পুরনো ছবি আর এক অপ্রত্যাশিত খবর তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই অতীতের মুখোমুখি, যা সে জোর করে ভুলে থাকতে চেয়েছিল। এই ফিরে আসাটা কি শুধুই বিচ্ছেদ, নাকি এক নতুন ধরনের মুক্তি? আসুন সেই উত্তরই আমরা একসাথে খুঁজি। আমাদের আজকের নিবেদন, ভাঙা দেওয়াল। ভোর সবে ফুটছে। উত্তরের হাওয়ায় একটা কাঁচা পাকা গন্ধ, শিউলির গন্ধের সঙ্গে মিশে ধুলো আর পুরনো ইটের সোদা গন্ধ। শীতের একটা নরম আমেজ জানান দিচ্ছে পুজো আর বেশি দূরে নেই। বাগবাজারের মোড় থেকে একটা ট্রাম ঘর ঘর শব্দ তুলে এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে। তার জানলার ধার ঘেঁষে বসে আছে অনুসূয়া। বয়স 28 নয়, 38। কিন্তু আয়নায় নিজেকে দেখতে গেলে কখনো কখনো মনে হয় যেন সেই 21-22-এর অনুসূয়া এখনো কোথাও হারিয়ে যায়নি। সেই চোখের গভীরতা, সেই ঠোঁটের কোণে লেগে থাকা চাপা বিষাদ, সবটাই রয়ে গেছে। তার হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ, তার ভেতর 2-4টে বই, টিফিনের কৌটো আর এক ফালি রুমাল। প্রতিদিনের একই রুটিন। মায়ের জন্য সকালের চা আর বিস্কুট রেখে নিজের জন্য 2টো রুটি সেকে আলতো পায়ে পুরনো বাড়ির সিঁড়ি ভেঙে নিচে নামা। লোহার গেটটা খোলার সময় একটা পরিচিত ক্যাচক্যাচ শব্দ হয়, যেন বাড়িটাও তার প্রতিদিনের এই যাপনকে সায় দেয়। তারপর ট্রাম স্টপ। এই ট্রামটাই তার দৈনন্দিন জীবনের একমাত্র চলমান সঙ্গী। শহরের গতি যেখানে বুলেট ট্রেনের মতো দ্রুত, অনুসূয়া সেখানে পুরনো কলকাতা আর ধীর গতির ট্রামের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। ট্রামটা ধীরে ধীরে এগোচ্ছে। রাস্তার দুপাশের পুরনো বাড়িগুলো, যেগুলোর গায়ে ইতিহাসের পরত জমেছে, সেগুলো অনুসূয়ার ফেলে আসা জীবনের প্রতিচ্ছবি। কোনো বাড়ির ঝুল বারান্দায় উকি দিচ্ছে মানি প্ল্যান্টের লতা, কোনো বাড়ির খড়খড়ি বন্ধ, যেন তারা তাদের ভেতরের গল্পগুলো আড়ালে রেখেছে। রাস্তার মোড়ের চায়ের দোকানে ভাঁড়ের চায়ে চুমুক দিচ্ছে কিছু চেনা মুখ। রেডিওতে বাজছে রবীন্দ্রসঙ্গীত, আজি ঝড়ের যাতে তোমার অভিসার। অনুসূয়ার ঠোঁটের কোণে হাসি খেলে যায়। এই গানটা শুনলে তার একটা বিশেষ মানুষের কথা মনে পড়ে। যদিও সেই মানুষটা বহু বছর হলো তার জীবনের ঝড়ের রাত পেরিয়ে বহু দূরে চলে গেছে, তবুও এই গানটা তার মনের কোণে একটা হালকা ছোঁয়া দিয়ে যায়। লাইব্রেরিটা কলেজ স্ট্রিটের কাছে। বইয়ের গন্ধ তার চিরচেনা সঙ্গী। এখানকার শান্ত ধুলোভরা পরিবেশটা তার বড় প্রিয়। সহকর্মীদের সঙ্গে তার সম্পর্কটা বেশ নিরুত্তাপ। অনুসূয়া দিদি, কেমন আছেন? ভালো আছি সুস্মিতা। এর বেশি কথা তার মুখে আসে না। দিনটা কেটে যায় বইয়ের কথার শব্দ আর মানুষের চাপা ফিসফাস শুনে। বই গোছানো, নতুন বইয়ের তালিকা বানানো, পুরনো বইয়ের ধুলাঝাড়া, এই তার কাজ। একাকিত্ব কি অনুসূয়াকে গ্রাস করেছে, নাকি সে নিজেই এই নির্জনতাকে আপন করে নিয়েছে? হয়তো দ্বিতীয়টাই। এই নির্জনতাই তার আশ্রয়। বিকেলের দিকে একটা কাজ করতে গিয়ে হঠাৎই থামে অনুসূয়া। একটা পুরনো বাধাই করা উপন্যাসের পাতা উল্টাতে গিয়ে তার ভেতর থেকে একটা ছোট ভাঁজ করা ছবি গড়িয়ে পড়ল। ছবিটি তার পরিচিত নয়, অথচ অদ্ভুত এক আকর্ষণ তাকে ছুঁয়ে গেল। কুড়িয়ে নিয়ে ভাঁজ খুলল সে। ছবিটি প্রায় ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু তাতে যে 2জন মানুষের আবঝা মুখ দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন অনুসূয়ারই খুব চেনা। তার নিজেরই অল্প বয়সের ছবি, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক যুবক যার মুখটা অস্পষ্ট, কিন্তু তার চোখের হাসিটা অনুসূয়ার স্মৃতিতে উজ্জ্বল।
অনুসুয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। এই ছবিটা সে কবে কোথায় রেখেছিল তার মনে নেই, অথচ এই ছোট্ট ফ্যাকাশে ছবিটা যেন তার শান্ত জীবনের ওপর এক আচমকা ঢেউ তুলে গেল। বদল কি তবে আসন্ন? লাইব্রেরি থেকে বেরিয়ে অনুসুয়া ট্রামের পথ ধরল না। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে। সেই ছবিটা ফ্যাকাশে হলেও তাতে যে মুখের আবছা রেখা দেখা যাচ্ছিল সেটা অন্য কারণ নয়, অর্ঘ্যর, তার জীবনের সেই অসম্পূর্ণ অধ্যায়। ট্রামের ভিড়ে নিজেকে গুঁজে দিতে ইচ্ছে করল না। পুরনো বিনের ফেলে আসা স্মৃতিগুলো যেন আজ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। কলেজ স্ট্রিটের বইপাড়া পেরিয়ে সে হাঁটতে লাগল পুরনো উত্তর কলকাতার অলিগলির দিকে। প্রতিটি বাঁকে যেন তার অতীত দাঁড়িয়ে আছে, নিঃশব্দে তাকে ডাকছে। বাড়িতে ফিরতেই মায়ের উদ্বিগ্ন মুখ। কিরে অনু, এত দেরি হলো? আর মুখটা এমন শুকনো কেন? অনুসুয়ার মা পার্বতী দেবী। বয়সের ভারে নুব্জ হলেও তার চোখের দৃষ্টিতে সব ধরা পড়ে। অনুসুয়া শুধু হাসার চেষ্টা করল। কিছু না মা, আজ একটু কাজ ছিল। সে সরাসরি নিজের ঘরে চলে গেল। বিছানায় বসে সে আবার ছবিটা দেখল। অর্ঘ্য। তার মুখে অস্পষ্ট হাসি, যে হাসি তাকে একসময় আলো দেখাত। এই ছবি সে কোথায় পেয়েছিল? কেন তার স্মৃতি তাকে এভাবে আঘাত করছে? সন্ধ্যা নামল। লোডশেডিংয়ের কলকাতা এখন ইতিহাস, কিন্তু অনুসুয়ার ঘরে যেন আজও টিমটিমে আলোর ব্যবস্থা। চায়ের কাপ হাতে নিয়ে জানলার ধারে বসল সে। হঠাৎ দরজায় টোকা পড়ল। অনু, আমি সুপ্রিয়া, ভেতরে আসব? সুপ্রিয়া, তাদের পুরনো পাড়ার বন্ধু, যার সাথে বহুদিন যোগাযোগ নেই। অনুসুয়ার বুকটা ধক করে উঠল। সুপ্রিয়া, এত বছর পর? আয়, অনুসুয়া কোনো মতে বলল। সুপ্রিয়া ভরে ঢুকেই অনুসুয়ার ক্লান্ত মুখ দেখে কিছুটা চিন্তিত হল। কিরে, এমন দেখাচ্ছে কেন তোকে? শরীর খারাপ? সুপ্রিয়া কোনো রাগঢাক না করে সরাসরি বলল, আসলে একটা খবর দিতে এলাম, অর্ঘ্য ফিরেছে। অনুসুয়ার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম হল। অর্ঘ্য? কে অর্ঘ্য? সে যেন কথাগুলো নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। সুপ্রিয়া অনুসুয়ার হাতের ভাঁজ করা ছবিটা দেখতে পেয়েছিল। চিনতে পারছিস না? এই যে তোর হাতেই ওর ছবি। সুপ্রিয়ার চোখে বিস্ময়। তোর কাছে এখনো এই ছবি আছে? অনুসুয়া কোনো কথা বলতে পারল না। তার মাথা ঘুরছে। ফিরেছে মানে? সে তো... তার গলা থেকে স্বর বেরোচ্ছে না। হ্যাঁ জানি, ও তো দেশ ছেড়েছিল, কিন্তু ওর মা খুব অসুস্থ, তাই কিছুদিনের জন্য এসেছে। আর ও নিজেও খুব ভালো নেই, মন মরা হয়ে গেছে। চিনতে পারবি না, আসলে ওর মা তোকে দেখতে চেয়েছিল, বারবার তোর নাম করছে, তাই ভাবলাম তোকে খবরটা দিই। সুপ্রিয়া চলে যাবার পর অনুসুয়া যেন পাথর হয়ে বসে রইল। অর্ঘ্য ফিরেছে। যে নামটা তার জীবন থেকে মুছে গিয়েছিল, যে মুখটা স্মৃতির ধুলোর আড়ালে চলে গিয়েছিল, আজ হঠাৎ করেই এক ঝড় তুলে হাজির। তার নির্জনতা, তার শান্ত জীবন, সব যেন এই খবরটায় চুরমার হয়ে গেল। মায়ের পায়ের শব্দ শুনে সে দ্রুত ছবিটা হাতের মুঠোয় লুকিয়ে ফেলল। পরের দিন সকালে ট্রামের জন্য অপেক্ষা করতে গিয়েও অনুসুয়া অন্যমনস্ক। তার চোখে রাজ্যের ঘুম। পাশের মোড়ের চায়ের দোকানে চায়ের ভাঁড় হাতে পাড়ার চেনা জেঠু জেঠিমারা আর চোখে দেখছে। কিরে অনু, মুখটা এমন কেন? এক জেঠিমা বলে উঠলেন। শরীর ভালো আছে তো? অনুসুয়া শুধু মৃদু হেসে মাথা নাড়ল। এবার তার কাছে লাইব্রেরি আর আশ্রয় মনে হচ্ছে না,
মনে হচ্ছে একটা চাপা দম বন্ধ করা নীরবতা। সারাদিন ধরে লাইব্রেরিতে বই গোছাতে গিয়েও তার হাত কাঁপছে। অর্ঘের অসুস্থতা, তার মায়ের ইচ্ছে, এক দুরান্ত ঘূর্ণিপাকে সে আটকে গেছে। স্মৃতির পর স্মৃতি যেন তাকে গ্রাস করছে। কলেজের দিনগুলো, লাইব্রেরির কোনায় বসে তাদের ঘন্টার পর ঘন্টা বই নিয়ে কথা বলা, তার চোখে চোখ রেখে অর্ঘর সেই হাসি, সব এক নিমিষে ফিরে এলো। এত বছর ধরে যে দেয়াল তুলে সে নিজেকে সুরক্ষিত রেখেছিল, আজ তা ভেঙে খান খান হয়ে গেল। বিকেলে বাড়ি ফেরার সময় পুরনো গলিপথ ধরে হাঁটতে গিয়ে তার পা দুটো যেন আর চলল না। মন চাইছে মায়ের কাছে চলে যাই, সব কথা খুলে বলে, আবার মন বলছে এই লুকানো ব্যথাকে নিজের ভেতরেই পুষে রাখতে। তার নির্জনতা কি আর তার আশ্রয় হবে? অর্ঘের সাথে দেখা করবে সে, নাকি চিরকালের জন্য এই আঘাতকে পাশ কাটিয়ে যাবে? তার শান্ত নির্জন জীবনে এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত আসন্ন। ভোরের আলো ফোটার আগেই অনুসুয়ার ঘুম ভেঙে গেল। মাথার মধ্যে ভোঁ ভোঁ করছে, যেন এক ঝাঁক মৌমাছি অবিরাম গুনগুন করছে। অর্ঘ্য ফিরেছে। সারা রাত ঘুমোতে পারেনি সে। সেই ছবিটা, যেটাকে সে এতকাল কেবল স্মৃতির ধূসর পাতায় বন্দী রেখেছিল, আজ তা জীবন্ত হয়ে উঠেছে। পুরনো দিনের ফেলা আসা কষ্ট আর বর্তমানের অপ্রত্যাশিত আঘাত সব মিলেমিশে একটা চাপা অস্থিরতা তৈরি হয়েছে তার ভেতরে। মায়ের পায়ের শব্দ শুনে সে দ্রুত চোখ বন্ধ করে শুয়ে পড়ল, যেন ঘুমন্ত শরীরেই তার অস্থিরতাকে লুকিয়ে রাখা যায়। দুপুরের খাওয়ার সময় পার হয়ে গেল। অনুসুয়ার অস্থিরতা দেখে পার্বতী দেবী চিন্তিত হলেন। কিরে অনু, তোর কি শরীর খারাপ? কিছু খাচ্ছিস না যে? অনুসুয়া কোনো মতে একটা শুকনো হাসি হাসল। না মা, ঠিক আছি, আজ লাইব্রেরিতে একটু বেশি কাজ আছে। কিন্তু লাইব্রেরি আজ তার কাছে নিরাপদ আশ্রয় মনে হচ্ছে না। তার মন টানছে অন্য কোথাও, যে পথে তার অতীত অপেক্ষা করছে। সুপ্রিয়ার বলা কথাগুলো তার কানে বাজছে। ওর মা তোকে দেখতে চেয়েছিল, ও বড় একা। একটা চাপা টান অনুভব করছে সে, যা বছরের পর বছর চাপা পড়েছিল। শেষমেশ সে সিদ্ধান্ত নিল অর্ঘের বাড়ি যাবে। ট্র্যাম লাইন পার হয়ে বাঁশগাড়ির ভাঙা গলিপথ ধরে সে হাঁটল। রাস্তাঘাট তেমন বদলায়নি, শুধু পুরনো বাড়িগুলো আরও জীর্ণ হয়েছে। সকালে উঠেই কলতলার জমা জল, রাস্তার পাশে পড়ে থাকা বেলের খোসা আর দু একটা অলস বিড়াল, পরিচিত দৃশ্যগুলো কেমন যেন অন্য রকম লাগছে আজ। সে দেখতে পেল রাস্তার মোড়ে পাড়ায় ছেলে ছোকালা ক্রিকেট খেলছে। তাদের আউট চিৎকারে পাড়ার দুপুর মুখর। তাদের নিষ্পাপ খেলা দেখে তার মনে হল একসময় সেও নিজেকে এমন নির্ভর ছিল না। অর্ঘেরদের সেই চেনা দোতলা বাড়িটা, যার দেওয়ালে পুরনো দিনের স্মৃতি লেগে আছে। সদর দরজার আলগা শিকল সরিয়ে সে ভেতরে ঢুকল। বাড়ির উঠোনে রোদের আভা, আর ভেতরের দিকটা কেমন যেন ছায়া ঢাকা। কেউ নেই। অনুসুয়া অনুভব করল তার বুক ধুকফুক করছে। একটা সরু বারান্দা পেরিয়েই মায়ের ঘর। ক্ষীণ আলোয় ঢাকা ঘরটায় অর্ঘের মা বিছানায় শুয়েছিলেন। ফ্যাকাশে মুখে একটা মৃদু হাসি টেনে তিনি বললেন, আয় মা, কতদিন পর দেখলাম তোকে। আমার অর্ঘ্যকে একটু দেখিস রে মা, ও বড় একা। মায়ের কণ্ঠে এমন আকুতি ছিল যে অনুসুয়ার চোখে জল এসে গেল। সে মায়ের হাত ধরল। সেই হাতের শিরা উপশিরাগুলো যেন বয়সের ভারে আরও স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক তখনই ঘরটায় ছায়া ফেলে অর্ঘ্য ঢুকল। অনুসুয়া তার দিকে তাকালো। সেই পরিচিত অর্ঘ্য আর নেই। তার চোখে রাজ্যের ক্লান্তি, মুখে বিষাদের স্পষ্ট রেখা, চোখ জোড়া কেমন যেন নিষ্প্রভ। সে একবার অনুসুয়ার দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে নিল। দুজনের মধ্যে যেন একটা অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছে। দুটো শব্দের মধ্যে যে নীরবতা, তা যেন
হাজার কথার থেকেও ভারী। অনুসুয়ার মনে পড়ল কত ঘন্টা তারা লাইব্রেরির কোণায় পাশাপাশি বসে কাটিয়েছিল, কত স্বপ্ন বোনা হয়েছিল সেই সময়টায়। আর আজ অনুসুয়ার মনে ফিরে এলো সেই সময়ের স্মৃতি। অর্ঘ্যের উচ্চাশা ছিল, দেশের বাইরে গিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখত। মায়ের স্বপ্ন পূরণ করতে উচ্চাশার টান তাকে দেশ ছাড়িয়েছিল। না, কোনো অভিমান ছিল না অনুসুয়ার মনে, শুধু ছিল এক গভীর ক্ষত, একটা অপূর্ণ গল্প। সেই পুরনো অভিমান, সেই লুকানো কষ্ট যেন এক ঝলকে ফিরে এলো। তার মনে প্রশ্ন জাগল, কি চায় সে? এই ভাঙা মানুষটার জন্য করুণা, নাকি পুরনো ভালোবাসার ছায়া? অর্ঘ্যর মা দুর্বল হাতে তাদের দুজনের হাত ধরে বললেন, তোরা দুজন একসঙ্গে থাকলে আমি একটু শান্তি পাই মা। সেই মুহূর্তে অনুসুয়া অর্ঘ্যর হাতে একটা উষ্ণতা অনুভব করল, কিন্তু অর্ঘ্য মুখ তুলে তাকালো না। তার চোখ তখনও শূন্য। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর অনুসুয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছু না বলে শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। অর্ঘ্যর মা তার হাত ধরে রাখলেন, যেন তাকে যেতে দিতে চাইছেন না। অনুসুয়া দুর্বল হাতে তার হাত ছাড়িয়ে নিল। আমি আসছি মা, বলে সে ঘর থেকে বেরিয়ে এলো। অর্ঘ্য তখনও নিরুত্তর, পাথরের মতো স্থির। বাইরে তখন বিকেলের নরম আলো। রাস্তায় জটলা করা পাড়ার মানুষেরা এবার তাকে অদ্ভুত চোখে দেখল। তাদের ফটফটে চাউনি তাকে অনুসরণ করছে। অনুসুয়া দ্রুত পায়ে হেঁটে নিজের বাড়িতে ফিরে এলো। ঘরে ফিরে এসে জানালার পাশে বসল সে। বাইরে তখন রাবীন্দ্রিক সান্ধ্য আলো, আর রেডিওতে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসছে। মায়ের ঘরে সরিষার তেলের গন্ধ ভেসে আসছে, কিন্তু তা তার মনকে শান্ত করতে পারছিল না। অনুসুয়া টের পেল তার ভেতরের নীরবতা ভেঙে গেছে। তার নির্জনতা আর আশ্রয় নয়, বরং একটা ফাঁকা গহ্বর। এই শান্ত জীবন তার নিজের তৈরি করা কারাগার। অর্ঘ্যকে সে ক্ষমা করতে পারবে কিনা জানে না, কিন্তু পালিয়ে বাঁচা যায় না। অর্ঘ্যর মায়ের সেই অসহায় মুখ আর অর্ঘ্যর শূন্য চোখের দৃষ্টি তাকে বারবার তাড়া করছে। এই লড়াইটা তাকে লড়তেই হবে, নিজের জন্য, তাদের দুজনের অপূর্ণ গল্পের জন্য। নিজের হাতের মুঠোয় সে ছবিটা আরও শক্ত করে ধরল। একটা গভীর শ্বাস নিয়ে সে জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে হলো কিছু একটা ভেঙে গেল, আবার কিছু একটা নতুন করে জন্ম নিল তার ভেতরে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। অনুসুয়া বিছানায় ছটফট করছিল। ঘুম তার চোখে নেই। সারা রাত ধরে অর্ঘ্যর শূন্য চোখ আর মায়ের আকুতি তাকে তাড়া করে ফিরেছে। হাতের মুঠোয় ধরা ছবিটা আরও যেন জীবন্ত হয়ে উঠেছে। তার পুরনো সব ক্ষতকে নতুন করে জাগিয়ে তুলেছে। কালকের সেই সিদ্ধান্ত লড়তেই হবে। আজ তা আরও কঠিন মনে হচ্ছে, কিন্তু সে জানে এবার আর পিছু ফেরা যাবে না। তার ভেতরের সেই শান্ত নিরাপদ কারাগার ভেঙে পড়েছে, আর তার ভেতরের শূন্যতা আজ গহ্বরে পরিণত হয়েছে। সকালে ঘুম থেকে উঠেও সে কিছু খেল না, কেবল জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে তখন পাখির কলরব, নতুন দিনের আশ্বাস। কিন্তু অনুসুয়ার মন তখনও অতি তার বর্তমানের দোলাচলে দুলছে। মায়ের পায়ের শব্দ শুনে সে দ্রুত চোখ বন্ধ করে শুয়ে পড়ল, যেন ঘুমন্ত শরীরেই তার অস্থিরতাকে লুকিয়ে রাখা যায়। কিছুক্ষণ পর যখন মায়ের উপস্থিতি টের পেল না, তখন সে উঠল। না, এভাবে আর চলবে না। এই অসম্পূর্ণ গল্পের জন্য, নিজের মুক্তির জন্য তাকে কিছু একটা করতেই হবে। বিকেলে আবারও সে অর্ঘ্যদের বাড়ি গেল। এবার তার মনে কোনো অস্থিরতা নেই, বরং এক গভীর প্রশান্তি। পার্বতী দেবী তাকে দেখে খুশি হলেন। অনুসুয়া আলতো হাতে অর্ঘ্যর মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। সারা দিন তার পাশে বসে কথা বলল। অর্ঘ্য এইও তাদের দিকে একবার তাকিয়ে নিজের ঘরে চলে গেল। দুজনের মধ্যে কোনো রকম বাক্য বিনিময় হল না, শুধু এক নিবিড় নীরবতা
যা হাজার কথার থেকে গভীর। অনুসূয়া বুঝল অর্ঘ্যর জগৎ এখন আরও ছোট, আরও সীমাবদ্ধ। সে তাকে জোর করে টেনে আনতে পারবে না, কিন্তু একটা কিছু সে দিতে পারে, তার উপস্থিতি, তার মমতা। পরের কয়েকদিন অনুসূয়া নিয়মিত অর্ঘ্যর মায়ের কাছে যেতে লাগল। সকালে তার জন্য হালকা খাবার তৈরি করে নিয়ে যেত, বিকেলে তার বিছানার পাশে বসে গল্প করত। কখনো অর্ঘ্য পাশে এসে বসত, কখনো বা দেখত তাদের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই প্রতিদিনের যাতায়াতের মধ্যে দিয়ে অনুসূয়া নতুন করে নিজের ভেতর এক শক্তি খুঁজে পেল। সে বুঝতে পারল তার ভেতরের লড়াইটা কেবল অর্ঘ্যকে ঘিরে নয়, বরং নিজেকে নিয়ে, নিজের অপ্রকাশিত কষ্ট, নিজের চাপা অভিমান আর একাকিত্বের সঙ্গেই লড়াই। একদিন বিকেলে মনটা খুব ভার লাগছিল অনুসূয়ার। সে হাতের মুঠোয় সেই পুরনো ছবিটা নিয়ে বেরিয়ে পড়ল। আজকের তার ডেস্টিনেশন ছিল গঙ্গা। ট্র্যামের ঝনঝন শব্দ, রাস্তার ভিড়, ফেরিওয়ালার হাঁক ডাক, কোনো কিছুই তার মনকে স্পর্শ করতে পারছিল না। সে সোজাসুজি চলে এলো বাবুঘাটের পাড়ে। গঙ্গার ঘাটে মানুষজন স্নান করছে, কেউ বা বসে নীরব প্রার্থনা করছে। অনুসূয়া একটা সিঁড়ির ধাপে বসে পড়ল। সামনে সুবিশাল গঙ্গা, ঢেউ খেলিয়ে বয়ে চলেছে অবিরাম। নদীর জলছাপ, পুরনো ধূপের মৃদু গন্ধ আর দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টাধ্বনি তার মনকে এক অদ্ভুত স্থিরতা দিল। সে ছবিটা বার করল। অর্ঘ্য আর সে কলেজ ক্যান্টিনের কোণায় বসে হাসছে। তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন, অফুরন্ত তারুণ্য। এই ছবিটা কত দিন ধরে তার বেদনার উৎস ছিল, কত স্মৃতি তার মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। আজ হঠাৎ সে অন্য কিছু দেখতে পেল। সেই হাসিতে কেবল অর্ঘ্যই নয়, ছিল তার নিজের বিশ্বাস, নিজের ভালোবাসা। সে দেখতে পেল সেই অনুসূয়াকে যে নির্ভার ছিল, যে ভালোবাসতে জানত, যে স্বপ্ন দেখতে জানত। গঙ্গার দিকে তাকিয়ে তার মনে এক অন্যরকম উপলব্ধি জন্ম নিল। ভালোবাসা কি কেবল দেওয়ার পাওয়া? অভিমান কি শুধু প্রত্যাখ্যানের বেদনা? নদী যেমন সব কিছুকে বয়ে নিয়ে যায়, তেমনি সময়ও সব কিছুর রূপ বদলে দেয়। তার মনে হল অর্ঘ্যর প্রতি তার যে টান, তা হয়তো আর সেই উন্মত্ত ভালোবাসা নয়, যা একসময় তার সর্বস্ব ছিল, বরং তা এক গভীর মমত্ববোধ, এক সহমর্মিতা। এই যে অর্ঘ্যের মা তাকে দেখতে চেয়েছিলেন, অর্ঘ্যের বর্তমান পরিস্থিতি, এ সবই তাকে এক বৃহত্তর অনুভূতির সঙ্গে যুক্ত করেছে। সে বুঝতে পারল এই অসম্পূর্ণ গল্প হয়তো অন্যভাবে সম্পূর্ণ হচ্ছে। এই মুহূর্তে তার কাছে অর্ঘ্য কেবল এক ব্যর্থ প্রেমিক নয়, বরং এক ভগ্ন মানুষ যে নিজের ভেতরেই আটকে আছে। তার ভেতরের অভিমান ক্ষমার রূপ নিচ্ছিল, কষ্ট পরিণত হচ্ছিল সহানুভূতিতে। তার মনে হল ভালোবাসার অনেক রূপ, কখনো তা উত্তাল নদী, আবার কখনো শান্ত হ্রদ। তার এই নীরবতা, এই নিঃসঙ্গতা তাকে হয়তো এই ভিন্ন রূপটাকে বুঝতে সাহায্য করেছে। তার লড়াইটা অর্ঘ্যকে ফিরে পাওয়ার নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার, নিজের হৃদয়কে আরও বড় করার। দীর্ঘশ্বাস ফেলে সে উঠে দাঁড়াল। সূর্যাস্তের লাল আভা গঙ্গার জলে খেলা করছে। সে আর একবার ছবিটার দিকে তাকালো। ছবির মধ্যেকার সেই হাসি মুখগুলো যেন তাকে মুক্তি দিচ্ছে, নয়তো নিজেই মুক্তি কাইছে। অনুসূয়া জানে তাদের সেই পুরনো সম্পর্ক হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তাদের অসম্পূর্ণ গল্পটা তাকে একটা নতুন পথ দেখিয়ে গেছে, সহমর্মিতার, মমত্বের আর গভীর ভালোবাসার পথ। ধীরে ধীরে সে ছবিটাকে হাতের মুঠোয় নিয়ে পকেটে রেখে দিল। এবার আর সে ছবিটাকে আঁকড়ে ধরল না, বরং নিজের ভেতরকার উপলব্ধিটাকে আঁকড়ে ধরল। সে হাঁটতে শুরু করল বাড়ির দিকে, পেছনে গঙ্গার অবিরাম স্রোতের মৃদু ধ্বনি। অনুসূয়া বুঝল ভালোবাসা শুধু ধরে রাখা নয়, ছেড়ে দেওয়ার মধ্যে দিয়েও তার এক অন্যরকম পূর্ণতা আছে। আর কিছু গল্প অসম্পূর্ণই সবচেয়ে সুন্দর।
কারণ তারা আমাদের নিজেদেরকে সম্পূর্ণ করে তোলে। সে যখন ঘরে ফিরে এলো, রেডিওতে তখনও মৃদু রবীন্দ্রসঙ্গীতের সুর বাজছে, আর মায়ের ঘরে সরিষার তেলের গন্ধটা মনকে আশ্চর্য রকম শান্ত করছে। অনুসূয়ার মনে হলো এতদিনের জমে থাকা মেঘ কেটে গেছে, তার ভেতরের ফাঁকা গহ্বরটা এখন ভালোবাসার নতুন অর্থ দিয়ে পূর্ণ। কিছু ক্ষত না সারলেও চলে, কারণ সেই ক্ষতগুলোই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। শেষ হলো আমাদের আজকের গল্প। অনুসূয়া তার অসম্পূর্ণ গল্পের শেষটা খুঁজে পেয়েছে, প্রতিশোধে নয়, ক্ষমা আর সহানুভূতির গভীর উপলব্ধিতে। গল্পটি আপনার কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। সময়ের বাঁকের নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে সময়ের পরের কোনো বাঁকে নতুন এক গল্পের সাথে। ধন্যবাদ।